সুবর্ণপুর গ্রামে ভয়াবহ খরা নেমে এসেছিল। মাঠের পর মাঠ ফেটে চৌচির হয়ে গেছে। পুকুর নদী শুকিয়ে প্রায় পানি শূন্য। গ্রামের মানুষ এক মুঠো খাবারের জন্য হাহাকার করছে। এমন কঠিন সময়ে এক সৎ ও পরিশ্রমী যুবক নির্মল বুঝতে পারল আর এই গ্রামে থাকলে তার পরিবারের ভবিষ্যৎ অন্ধকার। এভাবে আর কতদিন চলবে? চারদিকে শুধু অভাব আর কষ্ট। মনে হচ্ছে কাজের খোঁজে অন্য গ্রামে যেতেই হবে। পরদিন ভোরে নির্মল তার ছোট্ট ঘর ছেড়ে কাজের সন্ধানে বেরিয়ে পড়ল। অনেকটা পথ হেঁটে রোদ বৃষ্টি সহ্য করে সে পৌঁছালে শান্তিনগর গ্রামে। শান্তিনগর গ্রামে এসে নির্মল চারদিকে কাজের খোঁজ করতে লাগল, কিন্তু কেউ তাকে চিনত না, তাই কেউ সহজে কাজও দিতে চাইছিল না। ঠিক তখনই তার চোখে পড়ল গ্রামের ধনী ও দয়ালু কৃষক গোবিন্দবাবুর খামার বাড়ি। নির্মল সাহস করে ভেতরে ঢুকে গোবিন্দবাবুর সামনে দাঁড়াল। নমস্কার বাবু, আমার নাম নির্মল। আমি সুবর্ণপুর গ্রাম থেকে এসেছি। আমাদের গ্রামে ভয়াবহ খরা পড়েছে। কাজের অভাবে দিন কাটানো খুব কঠিন হয়ে গেছে। যদি আপনার খামারে কোনো কাজ থাকে আমাকে সুযোগ দিন। তোমার অবস্থা দেখে বুঝতে পারছি তুমি অনেক কষ্টে আছো। আমার কাছে একটা কাজ আছে, কিন্তু সেটা খুব কঠিন। জানি না তুমি পারবে কিনা। আপনি শুধু কাজটা বলুন বাবু, আমি প্রাণপণ পরিশ্রম করব। কোনো কাজকে আমি ছোট মনে করি না। ভালো, তোমার চোখে আমি সততা আর আত্মবিশ্বাস দেখতে পাচ্ছি। যদি সত্যি মন দিয়ে কাজ করো তাহলে তোমার ভাগ্য একদিন বদলাবেই। গোবিন্দবাবুর কথা শুনে নির্মলের মনে নতুন আশার আলো জ্বলে উঠল। সে জানত না এই সাক্ষাৎই তার জীবনের সবচেয়ে বড় মোড় হয়ে উঠবে। গোবিন্দবাবু কিছুক্ষণ নির্মলের দিকে গভীরভাবে তাকিয়ে রইলেন। ছেলেটির চোখে ছিল সততা আর মুখে ছিল কঠোর পরিশ্রম করার দৃঢ় সংকল্প। তাই তিনি নির্মলকে একটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন। আচ্ছা নির্মল, তাহলে ভালো করে শোনো। আমার খামারে 60টি গরু আর 40টি মহিষ আছে। প্রতিদিন ভোরে উঠে পশুশালা পরিষ্কার করতে হবে। তারপর ওদের খাবার আর পানি দিতে হবে। কোনো পশু অসুস্থ হলে তারও যত্ন নিতে হবে। জি বাবু, আমি মন দিয়ে সব কাজ করব। এই কাজের জন্য মাস শেষে তোমাকে 300 টাকা দেব, আর প্রতিদিন 2 বেলা ভালো খাবারও পাবে। কাজটা খুব কঠিন, কিন্তু এই সুযোগটা আমি কোনোভাবেই হাতছাড়া করব না। আমি রাজি বাবু, তবে একটা ছোট অনুরোধ ছিল। কি অনুরোধ? আমি এই গ্রামে একেবারে নতুন, থাকার মতো কোনো জায়গা নেই। যদি অনুমতি দেন তাহলে আমি পশুশালার এক কোণে থাকতে চাই। তোমার কথায় আন্তরিকতা আছে। ঠিক আছে, আজ থেকে তুমি পশুশালাতেই থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবু। আমি কখনো আপনার বিশ্বাস ভাঙব না। সেদিন থেকেই নির্মলের নতুন জীবনের শুরু হলো। দিন যেতে লাগলো। প্রতিদিন সূর্য ওঠার আগেই নির্মল ঘুম থেকে উঠে পশুশালা পরিষ্কার করত। এরপর একে একে সব গরু মহিষকে খাবার দিত, পরিষ্কার পানি খাওয়াতো এবং তাদের যত্ন নিত। কোনো দিন সে কাজে অবহেলা করেনি। বৃষ্টি, রোদ কিংবা শীত, যে পরিস্থিতি হোক না কেন, নির্মল নিজের দায়িত্ব থেকে কখনো পিছিয়ে যায়নি। তার পরিশ্রমে পশুগুলো আগের চেয়ে অনেক বেশি সুস্থ হয়ে উঠল। দুধের উৎপাদনও বেড়ে গেল। একদিন সকালে গোবিন্দবাবু খামার ঘুরে সব কিছু দেখে খুব খুশি হলেন। নির্মল, তোমার কাজ দেখে আমি সত্যিই মুগ্ধ। তুমি শুধু কাজই করছো না, নিজের দায়িত্ব মনে করে এই পশুগুলোর যত্ন নিচ্ছ। এটা আমার কর্তব্য বাবু। আপনি আমাকে আশ্রয় দিয়েছেন, কাজ দিয়েছেন। আমি মন প্রাণ দিয়ে আপনার বিশ্বাস রক্ষা করতে চাই। তোমার মতো সৎ মানুষ খুব কম দেখা যায়। তাই আজ থেকে তোমার মাসিক বেতন
300 টাকা থেকে বাড়িয়ে 600 টাকা করে দিলাম। সত্যি বাবু, আমি কখনো ভাবিনি এত তাড়াতাড়ি আমার পরিশ্রমের মূল্য পাব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই পরিশ্রম করে যাও। মনে রেখো, সততার পথে চললে একদিন সাফল্য তোমার দরজায় কড়া নাড়বেই। গোবিন্দবাবুর কথা শুনে নির্মলের আত্মবিশ্বাস আরও বেড়ে গেল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, জীবনে যত কষ্টই আসুক সে কখনো অসৎ পথে পা বাড়াবে না। এভাবেই মাসের পর মাস, বছরের পর বছর কেটে যেতে লাগল। নির্মল নিজের উপার্জনের প্রতিটি টাকা খুব হিসাব করে খরচ করত। অপ্রয়োজনীয় কোনো জিনিসে সে কখনো টাকা নষ্ট করত না। কঠোর পরিশ্রম আর সৎভাবে কাজ করার ফলে ধীরে ধীরে তার কাছে ভালো অঙ্কের টাকা জমে গেল। অবশেষে সেই জমানো টাকা দিয়ে শান্তিনগর গ্রামের এক প্রান্তে ছোট্ট একটি মাটির ঘর তৈরি করল নির্মল। অবশেষে আমারও নিজের একটা ঘর হলো। এতদিন পশুশালায় রাত কাটিয়েছি, আজ থেকে নিজের ঘরে নিশ্চিন্তে ঘুমাতে পারব। সেদিন থেকে নির্মল প্রতিদিন সকালে গোবিন্দবাবুর খামারে কাজ করতে যেত। সারাদিন মন দিয়ে কাজ করত, দুবেলা খাবার খেয়ে সন্ধ্যায় নিজের ছোট্ট ঘরে ফিরে আসত। সময় যত এগোতে লাগল, নির্মলের সঞ্চয়ও তত বাড়তে লাগল। কয়েক বছর পর শান্তিনগর গ্রামে একের পর এক চুরির ঘটনা ঘটতে শুরু করল। প্রায় প্রতিদিনই কারো না কারো বাড়িতে চোর ঢুকছিল। এই খবর শুনে নির্মল খুব চিন্তায় পড়ে গেল। একদিন কাজের ফাঁকে সে গোবিন্দবাবুর কাছে গিয়ে নিজের দুশ্চিন্তার কথা জানালো। বাবু, আজকাল গ্রামে চুরি ডাকাতি খুব বেড়ে গেছে। আমার কাছে এখন কিছু টাকা জমেছে, কিন্তু সারাদিন তো আমি আপনার খামারেই থাকি। যদি কোনোদিন চোর আমার বাড়িতে ঢুকে সব টাকা নিয়ে যায়? তোমার চিন্তা একেবারেই অযৌক্তিক নয় নির্মল। আমিও শুনছি আজকাল গ্রামে প্রায়ই চুরি হচ্ছে। দিনের বেলা তোমার বাড়ি খালি থাকে, তাই ঝুঁকিও বেশি। গোবিন্দবাবু কিছুক্ষণ চুপ করে ভাবলেন। তারপর তিনি নির্মলের দিকে তাকিয়ে বললেন, আমার মনে হয় এমন একজনের কাছে তোমার টাকা রাখা উচিত যার ওপর পুরো গ্রামের মানুষ বিশ্বাস করে। আপনি কাকে বলছেন বাবু? এই গ্রামের জমিদার রুদ্রনারায়ণ রায়। সবাই বলে তিনি খুব সৎ ও ন্যায়পরায়ণ মানুষ। তার রাজবাড়িতে সারাক্ষণ পাহারা থাকে। সেখানে তোমার টাকা নিরাপদ থাকবে। যদি আপনি তাই মনে করেন, তাহলে কালই আমি রুদ্রনারায়ণ রায়ের সঙ্গে দেখা করব। যাও, আমার বিশ্বাস তিনি তোমাকে নিরাশ করবেন না। গোবিন্দবাবুর কথায় ভরসা করে নির্মল পরের দিন সকালেই নিজের কষ্টার্জিত ৭,৫০০ টাকা নিয়ে রুদ্রনারায়ণ রায়ের রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পরদিন খুব ভোরে নির্মল নিজের ঘর থেকে বের হলো। একটি কাপড়ের থলিতে সে তার কষ্টে ৭,৫০০ টাকা ভালোভাবে বেঁধে নিল। হাঁটতে হাঁটতে সে পৌঁছে গেল রুদ্রনারায়ণ রায়ের রাজবাড়ির সামনে। বিশাল ফটক, চারপাশে উঁচু প্রাচীর আর কড়া পাহারা দেখে নির্মলের বুকটা একটু কেঁপে উঠল। ঠিক তখনই প্রধান প্রহরী হরিপদ নির্মলকে থামিয়ে দিল। এই দাঁড়াও, কে তুমি? কোথা থেকে এসেছো? আমার নাম নির্মল। আমি শান্তিনগর গ্রামের মানুষ। জমিদার বাবুর সঙ্গে খুব জরুরি একটা কাজে দেখা করতে এসেছি। জমিদার বাবুর সঙ্গে সবাই দেখা করতে পারে না। আগে বলো, কি কাজ? আমি অনেক কষ্ট করে কিছু টাকা জমিয়েছি। সেই টাকাগুলো নিরাপদে রাখার জন্য জমিদার বাবুর সাহায্য চাই। আচ্ছা, বুঝেছি। তুমি এখানেই দাঁড়াও, আমি ভেতরে খবর দিচ্ছি। হরিপদ ভেতরে গিয়ে খবর দিল। কিছুক্ষণ পরে ফিরে এসে নির্মলকে ভেতরে যাওয়ার অনুমতি দিল। চলো, জমিদার বাবু তোমার সঙ্গে দেখা করবেন। অনেক ধন্যবাদ। নির্মল রাজবাড়ির বিশাল দরবারে ঢুকল। সিংহাসনের মতো বড় আসনে বসেছিলেন রুদ্রনারায়ণ রায়। নমস্কার জমিদার বাবু। এসো, তোমার নাম কি? কি জন্য এসেছো? আমার নাম নির্মল। আমি বহু বছর ধরে গোবিন্দবাবুর খামারে কাজ করছি। অনেক কষ্ট করে
কিছু টাকা জমিয়েছি। কত টাকা জমিয়েছ? মোট ৭,৫০০ টাকা। গরিব লোক হয়েও এত টাকা জমিয়েছে। সুযোগ পেলে এগুলো নিজের কাছেই রেখে দেব। আজকাল গ্রামে চুরি ডাকাতি বেড়ে গেছে। সবাই আপনার সততা আর ন্যায় বিচারের কথা বলে, তাই আপনার উপর ভরসা করেই টাকাগুলো আপনার কাছে রাখতে চাই। তুমি একদম ঠিক জায়গায় এসেছ নির্মল। আমার কাছে রাখা জিনিস কখনো হারায় না। নিশ্চিন্তে তোমার টাকা দিয়ে যাও। এই নিন জমিদার বাবু, এখানে পুরো ৭,৫০০ টাকা আছে। চাইলে গুনে দেখে নিতে পারেন। না, গুনে দেখার দরকার নেই। তুমি তো গোবিন্দবাবুর লোক, তোমাকে আমি বিশ্বাস করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমার আর কোনো চিন্তা রইল না। এই টাকা আর কোনোদিন ওর হাতে ফিরবে না। এখন থেকে এগুলো আমারই। নির্মল নিশ্চিন্ত মনে রাজবাড়ি থেকে বেরিয়ে গেল, কিন্তু তার অজান্তেই রুদ্রনারায়ণ রায়ের মনে জন্ম নিল লোভ। এভাবেই দেখতে দেখতে ২ বছর কেটে গেল। নির্মল আগের মতোই নিষ্ঠার সঙ্গে গোবিন্দবাবুর খামারে কাজ করতে লাগল। তার কাছে আরও কিছু টাকা জমে গেল। একদিন সন্ধ্যায় নিজের ঘরে বসে সে ভবিষ্যতের কথা ভাবছিল। অনেক বছর ধরে অন্যের খামারে কাজ করছি। গোবিন্দবাবু আমাকে নিজের ছেলের মতোই ভালোবাসেন, কিন্তু সারা জীবন তো আর অন্যের অধীনে কাজ করা যায় না। আমার কাছে কিছু টাকা আছে, আর রুদ্রনারায়ণ রায়ের কাছেও ৭,৫০০ টাকা রাখা আছে। সব টাকা একসঙ্গে হলে একটা জমি কিনে নিজের চাষ শুরু করতে পারবো। পরদিন সকালেই নির্মল নিজের টাকা ফেরত আনার উদ্দেশ্যে রাজবাড়ির দিকে রওনা দিল। রাজবাড়িতে পৌঁছে নির্মল সোজা দরবারে গিয়ে রুদ্রনারায়ণ রায়ের সামনে দাঁড়াল। নমস্কার জমিদার বাবু, আমি আমার টাকা ফেরত নিতে এসেছি। ২ বছর আগে আপনার কাছে ৭,৫০০ টাকা জমা রেখেছিলাম। মাফ করবেন, আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। আপনি কে? আমি নির্মল। ২ বছর আগে গোবিন্দবাবুর কথা শুনে আপনার কাছে আমার কষ্টার্জিত টাকা রেখে গিয়েছিলাম। আমার কাছে প্রতিদিন কত লোক আসে জানো? সবাই তো টাকা পয়সার কথাই বলে। তোমার কথা আমার মনে নেই। জমিদার বাবু, আপনি নিজেই তো বলেছিলেন আমার টাকা নিরাপদে থাকবে। তোমার কাছে কি কোনো লিখিত প্রমাণ আছে? কোনো রসিদ, কোনো দলিল? না, আমি তো আপনার সততার উপর বিশ্বাস করেই টাকা রেখেছিলাম। বিশ্বাসে তো আর বিচার হয় না। আমার কাছে যার টাকা থাকে তার সব কাগজপত্র থাকে। তোমার যদি কোনো প্রমাণ না থাকে তাহলে আমি কিভাবে বিশ্বাস করব? জমিদার বাবু, দয়া করুন। ওই টাকাগুলো আমার বহু বছরের পরিশ্রমের ফল। ওগুলো ছাড়া আমি সর্বস্ব হারিয়ে ফেলব। তুমি কি আমাকে প্রতারক বলতে চাইছো? আমার নামে মিথ্যা অভিযোগ করতে এসেছো? না না জমিদার বাবু, আমি শুধু আমার নিজের টাকাটা চাই। চুপ! আর একটা কথাও বলবে না। নির্মলের বুক কেঁপে উঠল। সে বুঝতে পারল, যাকে এতদিন সৎ মানুষ ভেবেছিল সেই মানুষই আজ তার কষ্টের উপার্জন অস্বীকার করল। রঘু, কোথায় আছিস? জি মালিক, বলুন। এই লোকটা আমার নামে মিথ্যে অভিযোগ করছে। একে এমন শিক্ষা দাও যেন আর কোনোদিন আমার সামনে দাঁড়ানোর সাহস না পায়। যেমন আদেশ মালিক। না, আমাকে মারবেন না। আমি শুধু আমার নিজের টাকাটা চাইছি। আমার সততার ওপর প্রশ্ন তোলা শাস্তি তো পেতেই হবে। পাহারাদাররা নির্মলকে নির্মমভাবে মারতে শুরু করল। লাঠির আঘাতে তার সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল। ব্যথায় সে মাটিতে লুটিয়ে পড়ল। তবুও কেউ তার কথা শুনল না। দয়া করুন, আমি কোনো অন্যায় করিনি। ওই টাকাগুলো আমার বহু বছরের পরিশ্রমের ফল। ওকে, রাজবাড়ি থেকে বের করে দাও। পাহারাদাররা নির্মলকে টেনে হিঁচড়ে রাজবাড়ির বাইরে ফেলে দিল। রক্তাক্ত শরীর নিয়ে সে কোনো রকমে নিজের বাড়িতে ফিরে গেল।
মারধরের কারণে নির্মল টানা 2 দিন খামারে কাজে যেতে পারল না। গোবিন্দবাবু অবাক হলেন। নির্মল কোনোদিন বিনা কারণে কাজে অনুপস্থিতিতে থাকেনি। তৃতীয় দিন সকালে তিনি নিজেই নির্মলের বাড়িতে গেলেন। গোবিন্দবাবু ঘরে ঢুকেই দেখলেন নির্মল খাটে শুয়ে আছে। তার সারা শরীরে আঘাতের চিহ্ন। হে ভগবান, তোমার এই অবস্থা কিভাবে হলো? বাবু, আমি রুদ্রনারায়ণ রায়ের কাছে আমার ৭,৫০০ টাকা ফেরত চাইতে গিয়েছিলাম। তারপর? তিনি আমাকে চিনতেই অস্বীকার করলেন। বললেন আমার কাছে নাকি কোনো প্রমাণ নেই। তারপর আমাকে মিথ্যাবাদী বলে রঘু আর পাহারাদারদের দিয়ে খুব মারধর করালেন। আমি ভেবেছিলাম উনি একজন সৎ মানুষ, কিন্তু আমি ভুল করেছি। আমার কথায় বিশ্বাস করেই তুমি তার কাছে টাকা রেখেছিলে। না বাবু, এতে আপনার কোনো দোষ নেই। আপনি তো আমার ভালোই চেয়েছিলেন। না নির্মল, এখনও সব শেষ হয়ে যায়নি। মানে? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যদি সব ঠিকঠাক হয় তাহলে রুদ্রনারায়ণ রায় নিজেই তোমার টাকা তোমার হাতে তুলে দিতে বাধ্য হবে। সত্যি বাবু? কি সেই বুদ্ধি? গোবিন্দবাবু ধীরে ধীরে নির্মলের কানের কাছের খেয়ে মুখ নিয়ে পুরো পরিকল্পনাটি বুঝিয়ে দিলেন। ভগবান করুন আপনার পরিকল্পনা যেন সফল হয়। পরের দিনের অপেক্ষায় রইল দুজনেই। তাদের পরিকল্পনাই বদলে দিতে চলেছে রুদ্রনারায়ণ রায়ের ভাগ্য। পরদিন ভোরেই গোবিন্দবাবু তার বিশ্বস্ত চাকর গণেশকে ডেকে পাঠালেন। একটি বড় লোহার সিন্দুকে ইট, পাথর আর ওপরে কয়েকটি টাকার বান্ডিল সাজিয়ে এমনভাবে রাখা হলো যেন দেখে মনে হয় সিন্দুক ভর্তি বিপুল পরিমাণ টাকা রয়েছে। গণেশ, আজ আমাদের একটা অভিনয় করতে হবে। মনে রাখবে, একটুও ভুল করা যাবে না। আপনি নিশ্চিন্ত থাকুন বাবু, আপনি যেমন বলবেন আমি ঠিক তেমনই করব। সব প্রস্তুতি শেষ করে গোবিন্দবাবু সিন্দুকটি একটি গাড়িতে তুলে রুদ্রনারায়ণ রায়ের রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। রাজবাড়িতে পৌঁছাতেই রুদ্রনারায়ণ রায় নিজে দরজায় এসে তাকে অভ্যর্থনা জানালো। আরে গোবিন্দবাবু, আজ আপনি নিজে? আসুন আসুন, আপনার আগমনে আমার রাজবাড়ি ধন্য হয়ে গেল। নমস্কার জমিদার বাবু, আসলে জরুরি একটা কাজে আপনার সাহায্য দরকার। আদেশ করুন, আমি কি করতে পারি? কয়েকদিনের জন্য আমাকে মহাদেবপুর শহরে ব্যবসার কাজে যেতে হবে। এই সিন্ধুকে আমার বহু বছরের সঞ্চয় প্রায় 2 লক্ষ টাকা রয়েছে। 2 লক্ষ টাকা? আজ তো ভাগ্য একেবারে খুলে গেল। এত টাকা সঙ্গে নিয়ে যেতে সাহস পাচ্ছি না, তাই ভাবলাম আপনার মতো সৎ মানুষের কাছে কয়েকদিনের জন্য রেখে যাই। আপনি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আপনার টাকা আমার কাছে সম্পূর্ণ নিরাপদ থাকবে। আপনার ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে বলেই এখানে এসেছি। লোভে রুদ্রনারায়ণ রায়ের চোখ চকচক করতে লাগল। সে মনে মনে ভাবতে লাগল, এত বড় অঙ্কের টাকা যদি হাতিয়ে নেওয়া যায় তাহলে আর কোনো চিন্তা থাকবে না। ঠিক সেই সময় পরিকল্পনা অনুযায়ী নির্মল রাজবাড়িতে ঢুকল। নমস্কার জমিদার বাবু। আরে নির্মল, খুব ভালো হয়েছে তুমি এসেছে। আমি তো তোমার কাছেই লোক পাঠাতে যাচ্ছিলাম। আমার কাছে? হ্যাঁ, সেদিন একটা ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল। এত মানুষের ভিড়ে তোমাকে চিনতে পারিনি, কিন্তু আমি কথার মানুষ। তোমার টাকা আমি এখনই ফিরিয়ে দিচ্ছি। রুদ্রনারায়ণ রায় তাড়াতাড়ি ভেতরে গিয়ে একটি কাপড়ের থলি নিয়ে এলো। এই নাও নির্মল, এখানে তোমার ৭,৫০০ টাকা আছে, গুনে দেখে নাও। হ্যাঁ, পুরো টাকাই আছে। সেদিন তোমার সঙ্গে যা হয়েছে তার জন্য আমি দুঃখিত। আমার লোকজন ভুল করেছে। ঠিক আছে জমিদার বাবু। নির্মল টাকা নিয়ে চুপচাপ সেখান থেকে বেরিয়ে গেল। কিন্তু গোবিন্দবাবু সব কিছু নীরবে লক্ষ্য করছিলেন। তার মুখে তখন হালকা একটি রহস্যময় হাসি ফুটে উঠেছে। রুদ্রনারায়ণ রায় বুঝতেই পারেনি লোভের ফাঁদে সে নিজেই পা দিয়ে ফেলেছে। নির্মল রাজবাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর রুদ্রনারায়ণ রায়ের মুখে আবার হাসি ফুটে উঠল। সে মনে মনে ভাবতে লাগল, এবার গোবিন্দবাবুর 2 লক্ষ টাকা হাতিয়ে নেওয়া আর কেউ আটকাতে পারবে না।
গোবিন্দবাবু, এখন নিশ্চিন্তে আপনার সিন্দুকটা আমার কাছে রেখে যান। আমি নিজের প্রাণ দিয়ে হলেও এটা রক্ষা করব। আপনার মতো সৎ মানুষের কাছে রেখে গেলে আমার আর কোনো চিন্তা নেই। বাবু, বাবু, বড় সুখবর। কি হয়েছে গণেশ? সত্যি বলছো? তাহলে তো খুব ভালো খবর। গোবিন্দবাবু রুদ্রনারায়ণ রায়ের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, জমিদার বাবু, এখন আর আমার সিন্দুক আপনার কাছে রেখে যাওয়া প্রয়োজন নেই। ব্যবসায়ীরা যখন নিজেরাই আসছেন, তখন টাকাও আমার কাছেই থাকুক। আচ্ছা, যেমন আপনার ইচ্ছা। আপনার সময় নষ্ট করলাম, ক্ষমা করবেন। গোবিন্দবাবু সিন্দুকটি নিয়ে গণেশকে সঙ্গে করে রাজবাড়ি থেকে বেরিয়ে গেলেন। ধুর, এত বড় শিকার হাতের সামনে এসেও চলে গেল, আর লোভের জন্য নির্মলের টাকাও ফেরত দিতে হলো। কিছুক্ষণ পরে নির্মল গোবিন্দবাবুর খামার বাড়িতে ফিরে এলো। তার চোখে ছিল আনন্দ আর কৃতজ্ঞতার অশ্রু। বাবু, আজ আপনি না থাকলে আমি কোনোদিন আমার কষ্টের উপার্জন ফিরে পেতাম না। আপনার এই উপকার আমি সারা জীবন মনে রাখব। নির্মল, আমাকে ধন্যবাদ দিও না। আমি শুধু অন্যায়ের বিরুদ্ধে একটু বুদ্ধি খাটিয়েছি। আপনার বুদ্ধির কাছেই আজ রুদ্রনারায়ণ রায় হার মেনে গেল। মনে রেখো নির্মল, মানুষ যদি সততার সঙ্গে পরিশ্রম করে, তাহলে হয়তো সাফল্য পেতে একটু সময় লাগে, কিন্তু শেষ পর্যন্ত জয় তারই হয়। আর যে মানুষ অন্যের সম্পদের লোভ করে, প্রতারণা করে ধনী হতে চায়, একদিন সেই লোভই তার সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়ায়। আজ আমি জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেলাম। টাকা নয়, মানুষের আসল সম্পদ হল সততা আর পরিশ্রম। কয়েক মাস পরে নির্মল নিজের জমানো টাকা দিয়ে এক টুকরো জমি কিনল। নিজের পরিশ্রমে চাষবাস শুরু করল। অল্প কিছুদিনের মধ্যেই তার জীবন সুখে সমৃদ্ধিতে ভরে উঠল। অন্যদিকে রুদ্রনারায়ণ রায়ের প্রতারণার কথা ধীরে ধীরে পুরো শান্তিনগরে ছড়িয়ে পড়ল। মানুষ তার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলল। এরপর আর কেউ তার কাছে টাকা বা মূল্যবান জিনিস রাখতে সাহস করল না। লোভ মানুষের বিবেককে অন্ধ করে দেয়, কিন্তু সততা ও পরিশ্রমের ফল একদিন না একদিন অবশ্যই ফিরে আসে। তাই জীবনে কখনো অসৎ পথে নয়, সবসময় সত্য ও ন্যায়ের পথেই চলা উচিত।